আর হাল্লা বলে আজকে বদলের বাংলায় লাগাতার পুলিশের অভিযান তো চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই পুলিশের অভিযান তা অবশ্যই সব থেকে বড় জায়গা তা হচ্ছে তাদের কার্যকলাপ এমন এমন পরিস্থিতিকে বানচাল করে দিচ্ছে যাকে সাধুবাদ না জানালেই নয়। একদিকে দাঁড়িয়ে জঙ্গি কার্যকলাপ, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী কার্যত টার্গেট, সেই ছক বানচাল করেছে রাজ্যের পুলিশ, এসটিএফ এর দ্বারা। একই সঙ্গে দাঁড়িয়ে আপনারা দেখেছেন বীরভূমে টাকার পাহাড়, বীরভূমের পর এবার মালদাতেও কার্যত একই ছবি, যেখানে দাঁড়িয়ে কিং পিন, যার সামগ্রিক সমস্ত কিছু তছনছ করে দিয়েছে এই রাজ্যেরই পুলিশ। আজকে একদিকে কোটি কোটি টাকা উদ্ধার থেকে শুরু করে রাজ্যে জঙ্গি কার্যকলাপ, জঙ্গি মদত যারা দিচ্ছেন তাদেরকে যেভাবে তাদের সামগ্রিক গোটা ছক বানচাল করে দিচ্ছে, রাজ্য পুলিশের এই ভূমিকাকেই সবার প্রথম সাধুবাদ জানিয়ে হয়তো আজকে আমাদের এই অনুষ্ঠানকে শুরু করতে হবে। কারণ লাগাতার এই ছবিগুলো সব থেকে বড় জায়গা সামনে নিয়ে আসছে, তা হচ্ছে প্রশাসনের একাল সেকালকে। যে প্রশাসন এক সময় বা তৎকালীন সরকারের আমলে কার্যত তাদের নামে ওই ঠুটো জগন্নাথ এই ধরনের বিভিন্ন সময় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। বারবার হয়তো এই বক্তব্যকে কোট করে আনা হয়, কারণ আমাদের তৎকালীন তৃণমূল সরকারের আমলে যেভাবে অনুপ্রবেশ থেকে শুরু করে জঙ্গি কার্যকলাপ, কার্যত বাইরের রাজ্যের পুলিশ এসে আমাদের এখানে এনকাউন্টার করে যাচ্ছে, আমাদের রাজ্যের পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে নাকি বসে থাকতো, এই অভিযোগগুলো বারবার যখন সামনে আসতো, তখন আজ বদলের বাংলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমেই ফ্রি হ্যান্ড দিয়েছে পুলিশকে, এবং তাদের যেটা ভূমিকা, অর্থাৎ কাজ করতে হবে, কাজের মতো করে কাজ করতে হবে, সেই ভূমিকায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কতটা তাৎপর্য রাখছে, কতটা তাৎপর্যপূর্ণ এই ছবিগুলো। তাই আজকে অবশ্যই আমরা শুরুটা করব, কারণ জঙ্গি যোগে আরও একজনের গ্রেপ্তারি দিয়ে, আপনারা জানেন অলরেডি আরও একজনের গ্রেপ্তারি বর্ধমান থেকে, যে ছাত্র যেভাবে লাগাতার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে টার্গেট করে গিয়ে যে ধরনের তথ্যগুলো এই মুহূর্তে তদন্তকারীরা পাচ্ছেন, সেই সূত্র মারফত ধরে আদিত্য সিং, যে একজন কলেজ পড়ুয়া, ঠিক হাওড়ায় যে মন্ত্রী উমেশ রায়, তার যে ছবি সরবরাহ করা হচ্ছিল, তার পরিবার, তার সম্বন্ধে যে সমস্ত ডেটা সরবরাহ করা হচ্ছিল, সামগ্রিক এই লজিস্টিক সাপোর্ট, এই আদিত্য আরও একজনের গ্রেপ্তারিতে সেটাও প্রকাশ্যে চলে এসছে। এখন দেখুন, এই প্রসঙ্গে দাঁড়িয়ে হাওড়ার এই বেলিলিয়াস রোডে যে ধরনের ঘটনাগুলো ঘটে গিয়েছে, আমরা একটু সিসিটিভি ফুটেজটাও দেখাচ্ছিলাম আপনাদেরকে, যখন তাকে গ্রেপ্তার করা হচ্ছিল সেই মুহূর্তের ছবিটা। জঙ্গিদের যে টার্গেটে ছিলেন মুখ্যমন্ত্রী সেই কথা স্পষ্ট। এদিকে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী উমেশ রায়, তার ছেলেকে টার্গেট করা হয়েছিল কিডন্যাপ করবার জন্য, সেই কথাটা মন্ত্রীর মুখ থেকেও স্পষ্টত চলে এসছে। এবার এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে রাজনৈতিক মন্তব্যগুলো সামনে আসছে তা মারাত্মক। আমি এই অনুষ্ঠান শুরু করবার আগে আজকে এমন একটা মন্তব্য আমরা পাচ্ছি যেটা নিয়ে ডেফিনেটলি আলোচনার প্রসঙ্গ উত্থাপন হয়ে যাবে। তা হচ্ছে মুখ্যমন্ত্রীকে, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা টার্গেট করেছে। মারাত্মক এক অভিযোগ এবং মারাত্মক এক মন্তব্য শ্রমমন্ত্রী অর্জুন সিং তিনি আজকে সামনে নিয়ে আসছেন। আমি সেই মন্তব্যটা দিয়ে শুরু করব। একই সঙ্গে অগ্নিমিত্রা পাল তিনিও মন্তব্য করেছেন। আমি এক এক করে আসবো, তবে প্রথম মন্তব্য অর্জুন সিং এর, যাকে সামনে নিয়ে আসতেই হবে, শোনাতেই হবে আপনাদের। শুনুন। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মমতা ব্যানার্জি অনেক আগে থেকে ওনার দলের লোকেরা এইসব টার্গেট করে, ওনার এক সহায়ক মার্ডারও হয়েছে। আপনার মনে আছে এই কথা বলার জন্যে যে ওনাকে মারার চক্রান্ত হচ্ছে, আমার উপরে এফআইআর হয়েছে। কিন্তু আমি বলেছিলাম যে আমি যা বলেছি সঠিক বলেছি, মানে ইন্ট্রোগেশনের সময় আমি বলেছিলাম সঠিক বলেছি। আমি আজকেও বলছি, এই ফ্রাস্ট্রেশনে এই পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি এইসব করাচ্ছে। পিসি ভাইপো কোম্পানির ফ্রাস্ট্রেশন, আর এই ফ্রাস্ট্রেশনের মধ্যে নাকি এই সমস্ত কাজ করানো হচ্ছে, এত স্পষ্ট মন্তব্য অর্জুন সিং করছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তারও আবার তাৎপর্যপূর্ণ মন্তব্য, সেটা আপনাদের শোনাবো। তিনি বলছেন দুষ্কৃতীদের বীজ বপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন বক্তব্য। এসেছে 2.5 মাস হলো। এর আগে তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৃণমূল সরকার ছিল। এই জিনিসগুলো অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি ইন্ডিয়ান্স,
এই যে মানসিকতা, এই যে কিডন্যাপ করে রানসাম চাইবো, মুখ্যমন্ত্রীকে গুলি করে দেবো, মেরে দেবো, যা আমাদের ওই যন্তর মন্তরে বোম ফাটাবো, এগুলো তো আজকে হচ্ছে না। এগুলো তো বীজ রোপা হয়েছে ওই সময়তে, যখন মমতা ব্যানার্জি 2011-তে এসেছেন। প্রথম দিকে ঠিক ছিলেন, তারপর ভোটের রাজনীতি করতে হবে মাথায় ঢুকলো। এদেরকে এই টেররিস্টদের ঢুকিয়েছেন তো আগের সরকার। শুভেন্দু অধিকারীর আমলে এটা আমরা মানে মানে বাড়তেই দেবো না, একদম নিচ থেকে কেটে দেওয়া হবে। নিচ থেকেই কেটে দেওয়া হবে। এই যে কাজটা শুরু হয়ে গেল, এই কাজটা সম্বন্ধে প্রত্যেকের আজকে মতামত অবশ্যই নেব। যারা আজকে আমাদের প্যানেলিস্ট রয়েছেন, মানে তৎকালীন তৃণমূল সরকার আর আজকের বিজেপি সরকার, প্রশাসনিক জায়গা থেকে দাঁড়িয়ে এই যে পার্থক্যের জায়গাটা আজকে অলরেডি সামনে চলে এসছে, এটা একটা মারাত্মক প্রসঙ্গের জায়গা। ডেফিনেটলি আজকে আমাদের যারা প্যানেলিস্ট রয়েছেন পরিচয় করাই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্যামপ্রসাদ, শ্যামদাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র শক্তি মৈত্র, শক্তিদাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা গোরা চট্টোপাধ্যায়, গোরাবাবুকে স্বাগত। আমাদের সঙ্গে দূরাভাষ থেকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস, স্বাগত আপনাকে সিএনএ। আমি রাজনৈতিক ডেফিনেটলি প্রত্যক্ষ করব এই পরিস্থিতিকে নিয়ে রাজনৈতিকগত জায়গায় যাওয়ার আগে। তবে আমি প্রথম জায়গাটা যেটা হচ্ছে প্রাক্তন পুলিশ কর্তা গোরা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। গোরাবাবুর কাছেই আসতে হবে আমাকে, কারণ আজকের পুলিশ তৎকালীন আর একালীন এই যে পার্থক্যটা আজকে সামনে চলে আসছে, মানে এই বিগত সরকারের আমলে যখন বারবার প্রশ্নের মুখে সীমান্ত সুরক্ষা পড়েছিল, আজকে নতুন সরকারের আমলে সীমান্তে কাটাতারের যেভাবে সঠিক ব্যবস্থা করা হচ্ছে এবং জঙ্গি কার্যকলাপ তা যে কার্যত ভেস্তে যাচ্ছে, এই গ্রেপ্তারিগুলোই হয়তো তার প্রমাণ। আপনি কীভাবে দেখছেন? দেখুন, আমার চাকরি জীবনে বেশিরভাগই বর্ডারিং এরিয়ায় কেটেছে, মানে ইন্দো বাংলা বর্ডারিং এরিয়াতে। তো আমি যেভাবে দেখেছি এবং যেভাবে সেখানে লক্ষ্য করেছি যে 4 মের আগে পুলিশের যে স্ট্যান্ড ছিল, পুলিশের যে মুভমেন্ট ছিল, পুলিশের যে অ্যাক্টিভিটিস ছিল, মানে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হওয়ার পরে এবং বিজেপি গভর্নমেন্ট আসার পরে ওয়েস্ট বেঙ্গলে, তার পুরো চেঞ্জ, একদম টোটালি চেঞ্জ। এই চেঞ্জটা হওয়ার কারণ যে আগের যে টিএমসি সরকার, যে মমতা ব্যানার্জির সরকার ছিল, তারা অ্যাপিজমেন্টের জন্যে এক শ্রেণীর জনগণকে বা এক সামাজিক ইয়েকে তারা অ্যাপিজমেন্ট, ভোটের জন্য অ্যাপিজমেন্ট করার জন্যে পুরো পুলিশটাকে একেবারে খুব বাজে অবস্থায় পরিণত করেছিল। কারণ আমার তো পুলিশে অনেক চেনাশোনা বন্ধুবান্ধব আছে, বলে আমরা আর পাচ্ছি না, তারাও ফ্রাস্ট্রেটেড, তারাও যে তাদের পুলিশের মতো কাজ করতে পারছে না, তারাও কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এবং প্রতিটা ব্যাপারে তখনকার দিনে দেখা যেত যে সিবিআইকে তলব করতে হচ্ছে, সিবিআই ইয়ে করতে হচ্ছে, বা ইডিকে ইন্টারফেয়ার করতে হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে পুলিশের যে অ্যাক্টিভিটিস, এখন কিন্তু সিবিআই ইডি লাগছে না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেই পুলিশ যে পুলিশ টিএমসির আমলে ছিল, সেই পুলিশই এখন অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করছে এবং খুব ভালো কাজ করছে। এবং যে এতে মুখ্যমন্ত্রীকেও আমরা দেবো, কারণ উনি পুলিশ মন্ত্রী, আগে তো মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ছিল। তো পুলিশের লোক তারা শুনতো কিনা জানি না, কিন্তু ট্রান্সফার হয়ে যাওয়ার ভয়ে বা একটা প্রসিডিংয়ের ভয়ে তারা ওই মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যা বলতো তাই করতো। কিন্তু এই বিজেপি সরকারের আমলে সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন পুলিশের অ্যাক্টিভিটিস। পুলিশ এখন অনেক বেশি ভালো কাজ করছে এবং অনেক বেশি মানে দাবাং মোড়ে কাজ করছে, আপনি যেটা বলছেন এক্স্যাক্টলি আমি বুঝতে পারলাম ঠিক এই জায়গাতে। আমি একটু রাজনৈতিক কত জায়গাতেও ডেফিনেটলি আসবো, কারণ এর এক্সপ্লেনেশন বিশ্লেষক হিসেবে বিশ্বজিৎদাও রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎদার কাছে ঠিক এই জায়গায় আসতেই হবে, কারণ বিশ্বজিৎদা দেখুন, জাতপাত যা নিয়ে বারবার প্রশ্ন ওঠে, তার রাজনীতি বিজেপি যে করে না তার প্রমাণ হয়তো হচ্ছে, কারণ যে গ্রেপ্তারিগুলো হচ্ছে অনেকেই প্রশ্ন করতে লাগে। তো সেখানে কোনো রাজনৈতিক রং হয় না জঙ্গিদের, আমরা জানি। যারা দুষ্কৃতী তাদের কোনো রাজনৈতিক রং হয় না। আজকে এক এক করে গ্রেপ্তারি, আজকে আদিত্য সিং বলে আরও একজন যার গ্রেপ্তারি হয়েছে, এই সম্পূর্ণ লজিস্টিক সাপোর্ট দিত হামিমকে। এই গ্রেপ্তারিগুলো প্রমাণ তো করে দিচ্ছে বারবার। দুটো জিনিস মাথায় রাখতে হবে মনিময়। প্রথম কথা, এই নিরাপত্তা যখন সরকার আসে, একই সঙ্গে সরকারের যারা প্রথম সারিতে থাকেন, নেতৃত্ব দেন, তাদের নিরাপত্তা জরুরি। আর জরুরি হচ্ছে আমাদের সাধারণ মানুষের, তোমার আমার, আমাদের শক্তিদার, আরো যারা প্যানেল প্লেয়ার আছে, তাদের সবার নিরাপত্তা জরুরি।
এই নিরাপত্তাটা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি কি করে? এই নিরাপত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে যে আমরা ব্যক্তি নিরাপত্তার কথা বলছি, দলের নিরাপত্তার কথা বলছি, এবং সেই সঙ্গে সঙ্গে দেখছি যে সরকার যাদেরকে নিয়ে তৈরি হয়েছে তাদের নিরাপত্তা। দুটো জিনিস ভাবো, পুলিশ এবং প্রশাসন, আমি বারবার তোমার সত্যি গিয়েও বলেছি যে এখানে যখন রাজনীতি ঢুকে পড়ে তখন পুলিশ প্রশাসন কি সংবিধান ছুঁয়ে শপথ করেছে, কোন ম্যানুয়াল ছুঁয়ে শপথ করেছে, সেগুলো অতীত হয়ে যায়। কারণ রাজনৈতিক নেতারা তারা নির্দেশ দেন পুলিশকে কি করতে হবে, যেটা আগে সরকারের ক্ষেত্রে একটা বড় দিক ছিল। তোমার মনে আছে লেকটাউনের ঘটনায় পুলিশ কেস নিচ্ছিল না, একটি বাচ্চা ছেলে নিখোঁজ এবং মার্ডার হয়ে যায়, পরবর্তীকালে কাউন্সিলর গিয়ে বলাতে কেস নিল। কারণ পুলিশ তো কখনোই নিজের মতো কাজ করতে পারছিল না, যে কাজ করতে দেওয়া হচ্ছিল না। এক, দ্বিতীয়ত এ প্রশ্ন উঠবে তাহলে পুলিশের কি কিছু করার ছিল না? সরকার যা বলবে পুলিশকে তাই মেনে চলতে হবে। তার মানে এই সরকার এসে পুলিশকে সেই স্বাধীনতা দিয়েছে, তুমি তোমার মতো কাজ করো। পুলিশকে যদি সত্যি সেই স্বাধীনতা দেওয়া যায় তাহলে এই যে মাস্তানি রাজনৈতিক নেতাদের, সেই মাস্তানি বন্ধ হবে এবং পুলিশ নিজের লাইসেন্স মাস্তান, অর্থাৎ যে যেখানে অন্যায় করবে কোন রাজনৈতিক দাদা কোন কে তাকে নিরাপত্তা দেবে সেটা ভাববে না। আগের সরকারের ক্ষেত্রে এটা ছিল না, এই সরকারের এটা সদর্থক দিক। এবং সুশাসনের কথা যেটা বলা হচ্ছিল তৃণমূল সরকার থেকে বিজেপি সরকারের ক্ষেত্রে, এখন কিন্তু সাধারণ মানুষ যারা এর সঙ্গে যুক্ত, তুমি প্রথমেই বলছিলে এসটিএফ এর কথা, এসটিএফ এবং ইন্টেলিজেন্স এই দুজনকেই ধন্যবাদ দিতে হবে যে তারা এদেরকে চিহ্নিত করেছে এবং তাদেরকে ধরতে পেরেছে। সাপুরজির যে ঘটনা ঘটলো বা অন্যান্য যে ঘটনা ঘটলো, তারা এসে দিনের পর দিন এখানে আশ্রয় নিল, যারা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাদেরকে তো আগের ইন্টেলিজেন্স ধরতে পারেনি, আগের প্রশাসন পুলিশ ধরতে পারেনি, কেন পারলো না? অর্থাৎ এখানে আমাদের ভাবতে হবে যত দিন যাবে তারা যত তৎপর হবে, দক্ষতা বাড়বে পুলিশ প্রশাসনের, তার একটাই জায়গা আছে, রাজনীতিকে দূরে সরাতে হবে। পুলিশ প্রশাসন রাজনীতি নিরপেক্ষ হবে, দল নিরপেক্ষ হবে, এবং জঙ্গি কোনোভাবে সে হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত থাক, মুসলিম ধর্মের সঙ্গে যুক্ত থাক, সংখ্যালঘু, কোন ধরনের কোন জাতপাতের প্রশ্ন নয়। এখানে দেশের নিরাপত্তা, নাগরিকের নিরাপত্তা, এখানে পুলিশকে সব ধরনের অধিকার ক্ষমতা দিতে হবে, কোন ধরনের বাধা নয়। আর কোন ধরনের যারা পিছন থেকে এটাকে টেনে ধরতে চায়, যারা মনে করে না আইন আছে, মানবাধিকার আছে, এই দিয়ে জঙ্গিদের বাঁচানো যাবে না। কারণ আমাদের যখন নিরাপত্তা আসবে তখন আমাদের মানবাধিকারটা আমাদের বুঝে নিতে হবে। ঠিক ঠিক, খুব খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য বিশ্বজিৎ যেটা রাখছেন। এবার আমি রাজনীতির জায়গায় আসি, কারণ এই মন্তব্যগুলোতে পুলিশ প্রশাসন তাকে দুর্নীতি মুক্ত করে রাখা, রাজনীতি মুক্ত করে রাখা, এটা প্রত্যেকটা সরকারের দায়িত্ব। এই জায়গাতে যখন আমরা তার তাৎপর্য বিশ্লেষণ করছিলাম, কিন্তু এরই মধ্যে একটা মারাত্মক মন্তব্য আমরা অর্জুন সিংয়ের শুনলাম। তিনি যেটা বললেন, মুখ্যমন্ত্রীকে অর্থাৎ শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা টার্গেট করেছে। আমি বলছি শ্যামদা, এতে তো মারাত্মক। কবে থেকে তাহলে টার্গেট শুভেন্দু অধিকারী? একদম মণিময়দা, মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা বুঝে গেছিলেন যে পশ্চিমবঙ্গে মানুষের আবহাওয়া কি, মানুষ কোন দিকে পরিবর্তন নিতে চলেছে। যদি বিজেপিকে রুখতে হয় তবে শুভেন্দুদা যেভাবে লড়াই করেছেন, সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী, শুভেন্দুদাকে রাস্তার থেকে সরাতে হবে। এবং সরাতে গেলে তারা যে ছকটা কষেছিলেন, সেই ছক অনুযায়ী এই কাজটি তারা ধীরে ধীরে প্রগতি দিচ্ছিলেন। অর্জুন সিং কিন্তু তখনই এর বিরুদ্ধে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে টার্গেট করা আছে, তখন কিন্তু তৃণমূলের সরকার তারা কিন্তু অর্জুন সিংয়ের উপরে কেস করেছে, কিন্তু তিনি তার বক্তব্যের থেকে সরে আসেননি। তার মানে তার কাছে কিছু তো তথ্য ছিল যে করা হচ্ছে, পুলিশের কাছে তিনি সে কথা বলেছেন যে তাকে তখন জেরা করা হচ্ছে, কিন্তু সেই জায়গাটাই কিন্তু স্টে করেছিলেন এবং তখন তিনি বিরোধী দলনেতা। কিন্তু দেখুন এই যে মডেলগুলো এখন ধরা পড়ছে, যারা জঙ্গি, এদের প্রত্যেকের সাথে পাক, জৈশে মোহাম্মদ এবং বিভিন্ন জায়গার থেকে সব দেখবেন তথ্য এখন তো সবাই শুরু হয়েছে। কারণ শুরু হওয়ার কারণটা আগে একটু বলে নিই। যেই পুলিশকে হাত পা বেঁধে রেখে ফেলে দেওয়া হতো,
যেই পুলিশকে বাধ্য করা হতো যে মার খেয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ো, যেই পুলিশ নিজের মাথা উঁচু করে বাড়িতে গিয়ে মেয়ের সামনে দাঁড়াতে পারতেন না আরজি করে ঘটনার পরে, সেই পুলিশকে যোগ্য মর্যাদায় ফিরিয়ে আনার জন্য শুভেন্দুবাবু যে বুস্টাপটি করেছেন, তিনি যেটা বলেছেন যে পুলিশ যাতে মার না খেয়ে আসে, এটা কিন্তু আপনাদের সুনিশ্চিত করতে হবে। পুলিশ সকলের কাজ করে সেই সঙ্গে নিজের মাথা উঁচু করে চলবে। পুলিশকে এই সুরক্ষা, পুলিশকে তার নিজের কাজের অধিকার দেওয়াটা সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। পুলিশ তার নিজের যে কাজ হয় সেটা বুঝে পেয়েছে, সম্মান বুঝে পেয়েছে এবং পুলিশ কাজ করছে, এবং সেই কাজেই দেখুন একের পর এক জঙ্গি কিন্তু ধরা শুরু হয়ে গেছে। এসটিএফ যেভাবে কাজ করছে, অন্যান্য প্রশাসনিক চারদিকে যা কাজ করছে, এই কাজের ভিত্তিতে আগামী দিনে এ তো সবে হিমশলের চূড়োটা দেখা যাচ্ছে। এবং অর্জুনদা যেটা বলেছেন, অন্যান্য যারা বলেছেন, ডকেতি যারা বলেছে, বা আমাদের দেবজিৎদা যেটা বলেছেন যে এই বীজগুলো কিন্তু পূর্বেই বপন করা হয়েছিল, এটা এখন একটা গাছ রূপে আস্তে আস্তে করে উঠে আসছে। এবং ভবিষ্যৎ এদের পরিকল্পনা, যে আমরা এসটিএফের কাছে যেটা শুনেছি, যেটা পুলিশ আধিকারিকরা বলছেন, সেখানে কিন্তু শোনা যাচ্ছে এদের কিন্তু পরিকল্পনা আগামী দিনে একটা বড় কিছু ছক ছিল যেটা করা, শুধু পশ্চিমবঙ্গে নয়, ওই যে দিল্লিতে যন্তর মন্ত্র যেখানে হচ্ছে সেখানেও কিন্তু কাউকে পুলিশ সাজিয়ে গিয়ে একটা কিছু করার। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে 15টা বছরে যদি এরকম টার্গেট, মানে পলিটিক্যাল টার্গেট, কিলিং টার্গেট বা অন্যান্য আদার্স টার্গেট যদি কেউ করে থাকেন বলে অভিযোগ উঠে থাকে, তাহলে তো তা মারাত্মক, মানে এতদিনে তাহলে পরে তো ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়ে গিয়েছে। মানে যে কোনো সময় যা খুশি তাই হতে পারে, ধরা পড়ছে বটে, কিন্তু আগামী সময়টা আমরা জানি না কোন পরিস্থিতি যাবে। শান্ত, আমি আসছি, কারণ শক্তিদাও রয়েছেন, একটা দ্রুত বিরতির পর আমি ফিরে আসবো, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। আমি শক্তিদার কাছে আসবো, তার আগে দুটো বক্তব্য শোনাই। এক তো হচ্ছে মন্ত্রী উমেশ রায় যেটা বলছেন, খুব তাৎপর্য রাখে যে পশ্চিমবঙ্গ আর জঙ্গিদের সেফ জায়গা নয়, কারণ যেভাবে এই পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী তার যে বক্তব্য এবং তিনি যেভাবে প্রশাসনকে সাজিয়েছেন, যেভাবে পুলিশকে সাজিয়েছেন, এই কঠোর এবং কঠিন জায়গায় আর কেউ বাঁচতে পারবে না কোনো জঙ্গি। খুব তাৎপর্য রাখে তার বক্তব্য শুনবো। একই সঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তিনি কি বলছেন, দুটো বক্তব্য শুনবো। আমাকে কেন মারবে সেটাই আমি বুঝতে পারছি না, আমাকে টার্গেট কেন করেছে সেটা বুঝতে পারছি না। তাদের ইনফরমেশন যেখান থেকে যাচ্ছে সেই ইনপুটটাই ভুল দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, তারা সিএমকে টার্গেট করেছে, আমাকে পারিনি, তার জন্যে আমার ছেলেকে কিডন্যাপ করার একটা প্ল্যান ছিল, সে প্ল্যান বিফল হয়েছে। পশ্চিমবাংলায় তো এই অ্যাক্টিভিটি করতে পারবে না, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, আর এখান থেকে বসে আপনি প্ল্যান করতে পারবেন না, ষড়যন্ত্র করতে পারবেন না, এই ব্যথাটা আছে। আমি চিন্তায় আছি যে এই অর্পিতা ঘোষ, আদিত্য সিং টাকার জন্য কি নিজের মা বাবাকে বিক্রি করে দেবে? যারা দেশের সিকিউরিটির সঙ্গে সমঝোতা করতে পারে, যারা সিএমের সিকিউরিটির সঙ্গে সমঝোতা করতে পারে, এদেরকে দেশদ্রোহী না বললে আর কি বলবো। যে যেখানে আছে, বিভিন্ন সময় যারা জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত ছিলেন, ইসলামিক গ্রেটার বাংলাদেশ তৈরির যাদের স্বপ্ন ছিল, যারা পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত করেছিলেন, যারা কিনা গজবাই হিন্দ ইত্যাদির কথা বলেছেন, যারা স্বদেশে এবং বিদেশে বিভিন্নবার যাতায়াত করে বিভিন্ন জায়গায় ঘাঁটি কেড়ে সেখানে এই ধরনের জিনিসের আমদানি করেছেন, দলমত ধর্ম নির্বিশেষে তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। কেউ কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি পাবেন না। কোনো রকম ইমিউনিটি অন্যায়কারীকে দেওয়া হবে না। শুধু পলিটিক্যাল ইমিউনিটি নয়, কোনো রকম কমিউনাল ইমিউনিটির কথা যদি কেউ কল্পনা করে সেটাও পাবেন না। রাষ্ট্রদ্রোহের সাজা যা হয় সেই লক্ষ্যে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো শক্তিদা কি বলবেন বদলের বাংলায় দাবাং মুড এবং যে বক্তব্যগুলো আপনি শুনলেন, কি মনে হয় আপনার রাজনৈতিক কেরিয়ার? দেখো, ঘটনা হচ্ছে যে পুলিশ প্রশাসন রাজনৈতিক স্পর্শের বাইরে থেকে তারা তাদের কাজ করবে, এটা কারণ সংবিধান স্বীকৃত। সংবিধান স্বীকৃত কারণ গত 15 বছর যে সরকারটা ছিল তাদের মুখ্যমন্ত্রী, ভাইপো, পুলিশের একাংশ এবং সমাজবিরোধী, এদের একটা নেক্সাস তৈরি হয়েছিল, এবং তাই জন্য দেখা যায় যে পুলিশ সঠিকভাবে তার কাজ করতে পারেনি। কিন্তু শুভেন্দুবাবু বা অর্জুন যে কথা বলেছে, অর্জুন আমার ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত পরিচিত,
সেই জন্য আমি অর্জুনকে মন্ত্রী হয়েছে। একটা কথা বলি যে ওকে যখন অ্যারেস্ট করা হয়েছিল ওর বক্তব্য থেকে সরে আসেনি। ও বললো, নিজে কনফেস করলো যে ওর বক্তব্য থেকে সরে আসেনি। শুভেন্দু অধিকারীকে হত্যা করা হবে এটাও প্রথম থেকেই ওর একটা অনুমান ছিল। এবং যিনি একটু আগে দেখালে যাকে, সেই ভদ্রলোক বললেন যে আমাকে কি কারণে কেন করা হচ্ছিল সেটা আমি বুঝতে পারছি না, আমার ছেলেকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছিল। এবং সেই জন্যে যে ছেলেটা উমেশচন্দ্র কলেজের 2য় বর্ষের ছাত্র, উমেশচন্দ্র কলেজে আমি ছাত্র ছিলাম, যেটা সিটি মর্নিং মির্জাপুর স্ট্রিটে সকাল 6টার থেকে যে কলেজটা হয় সেটার নাম উমেশচন্দ্র কলেজ। সেখানে সাধারণত বিভিন্ন সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়ে। এখন একটা কথা খুব পরিষ্কার যে দেশ বিরোধী কাজের সঙ্গে যারা যুক্ত থাকবে, দলমত নির্বিশেষে তাদেরকে মানে সমাজ থেকে উৎখাত করা প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্তব্য। কিন্তু বিজেপি প্রধান মুখপাত্র যে বললেন যে যন্তর মন্তর, তারা কেউ 12-14 বছর বয়স, তাদের ওপর প্যালেট গান চালানো হবে, বিহারে তাদের ওপর AK-47 চালানো হবে। সংবিধানের মতামত প্রকাশ করবার অধিকার স্বাধীন ভারতবর্ষে সবার আছে। রাষ্ট্রদ্রোহিতামূলক কাজের সঙ্গে যারা যুক্ত থাকবে সেটাকে ধরার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকার এবং সীমান্তও দেখে BSF, রাজ্য সরকারের। আজকে রাজ্য সরকারের পুলিশরা যদি সঠিক পথে হাঁটেন তাহলে তো কারোর বিরোধিতা করবার ব্যাপার নেই, এখানে বিরোধিতা করবার কোনো জায়গাও নেই। কিন্তু সঠিক পথে হাঁটতে গিয়ে যদি ক্ষমতার অপব্যবহার করা হয় সেইটাও প্রত্যেককে নজর রাখতে হবে। আমি মুখে এক কথা বললাম আর কাজে আর এক রকম করলাম। আজকে দেখো তুমি তার ফলস্বরূপ যে আজকে যে যে জায়গায় যে যে ঘটনাগুলো ঘটছে, এই যে ডায়মন্ড হারবারে যে ঘটনাটা ঘটলো, তদন্ত কোন জায়গায় লেখা আছে পুলিশ প্রশাসন বা সংবিধানে যে আসামিকে খালি পায়ে খালি গায়ে কোমরে দড়ি না পরিয়ে তাদেরকে তদন্তের পুনর্নির্মাণ করবার জন্য হেঁটে যাওয়া? কোন জায়গায় লেখা আছে? এটা বোঝাতে হবে আমাকে। আজকে আমি একটা কথা বললাম, আরে পুলিশে চাকরি না করলেও পুলিশের আইনগুলো তো আমরা জানি যে একজন আসামি সে যদি যতক্ষণ বিচারে সে যতক্ষণ কনভিক্ট না হয় ততক্ষণ সে মানে ততক্ষণ পর্যন্ত আইনের আওতার মধ্যে থাকে। তা আজকে যারা মুখ্যমন্ত্রীকে হত্যা করার চক্রান্ত করছেন বা যারা প্রতিমন্ত্রীদের হত্যা করার চক্রান্ত করছেন, তারা যদি বিদেশি কোনো সে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, যারা সমাজবিরোধী, যারা বিভিন্ন দেশের ধ্বংস চায়, এখানে জেনজির কথা বলা হয়েছে, আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, আজকে নেপালে যে ঘটনা ঘটেছে, আজকে পশ্চিমবাংলায় অনুপ্রবেশকারী আটকাবার দায়িত্ব কাদের? ও বলতে পারো তুমি যে সেখানে গত সরকার সেখানে সীমানা দেয়নি, সীমানা দেয়নি বললে তো হবে না। কেন্দ্রীয় সরকারের সেই জায়গা জোড়া করা এবং সেখানে পাঁচিল দেওয়া বা কাঁটা তারের বেড়া দেওয়া, বর্ডার সিকিউরিটি ফোর্স সেখানে দেখা। আমার প্রশ্ন হচ্ছে হামিমদের মদত কারা দেয়? শোনো, সারা পৃথিবীতে এই জঙ্গি, সে আমেরিকা বলো, ফ্রান্স বলো, আজকে আব্রাহাম লিঙ্কনও খুন হয়েছে, সে তো বুঝলাম, কিন্তু এই যে যন্তর মন্তরের যে আন্দোলন হলো আজকে দাঁড়িয়ে, এই হামিম তার নাকি ওখানেও নাশকতার কাজ করবার জন্য সে CISF বা পুলিশ যে কোনো ড্রেস সে কিনে নাকি সেখানে যাবার পরিকল্পনা ছিল। হ্যাঁ, তথ্য আছে। না, এর কোনো তথ্য নেই। STF এর তরফ থেকে এই সূত্রের খবর আমাদের কাছে আসে। স্পেশাল টাস্ক ফোর্স যে কথা বলছে, একটা কথা আমি বলে দিলেই তো হলো না, তার তথ্য চাই, তার প্রমাণ চাই। মুখের কথা আইন মানে না, আইন বলে যে তথ্য দরকার, প্রমাণ দরকার। কোনো কিছু ঠিক আছে, কংগ্রেস সব জায়গায় তাদের প্রমাণটা লাগে, কারণ হচ্ছে তারা যখন সার্জিক্যাল স্ট্রাইক হয় তখনও তারা প্রমাণ চেয়েছিলেন এবং খুব কষ্ট হচ্ছে শক্তিদের। আমি দেখছি জেনজিদের কথা বলছেন যে যারা যন্তর মন্তরে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে, যে জেনজিরা কাদের সাপোর্টে সেখানে গিয়েছিলেন, সেই মঞ্চে কারা কারা এসেছিলেন সেটা ঠিক শক্তিবাবুর জানা আছে। যারা জঙ্গিদের বাঁচানোর জন্য যায় এবং এই ছাত্রছাত্রীদের ভুল পথে না নিয়ে গিয়ে সঠিক পথে নিয়ে আসুন। আপনি বাংলাদেশের কথা বলছেন,
বাংলাদেশকে আপনি জেনজি বলছেন, সেটা তো জঙ্গি আন্দোলন ছিল। এই আপনারা তখন তো ছাত্র আন্দোলন হয়েছে তো। আরে বাংলাদেশকে আপনি আরে কি করে নেপালে হয়েছে, কি করে আবার নেপালে হয়েছে, বাংলাদেশে আপনি হয়েছে। বাংলাদেশ বলছেন, বাংলাদেশ ওটা জিহাদি আন্দোলন ছিল, দুটোই আন্দোলন সেটাকে হয়েছে। জেনজি বলবেন না। আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশের আন্দোলন, নেপাল এটা ভারতবর্ষ। আর এই যেটা ভারতবর্ষে বলি- কোনো নেপালের আন্দোলন, না, কোনো বাংলার আন্দোলন না, চলবে না। ঠিক আছে। এখানে ভারতের গণতন্ত্র না, না, রয়েছে, এইটাই- গণতান্ত্রিক উপায় আন্দোলনগুলো তার সেটাই রাস্তা দেওয়া হবে, কথা। নাহলে কিন্তু দেওয়া হবে না। না, না, যারা এইটাই- নেপালে না, আন্দোলন না, দেখিয়ে না, আসবে না, না। তাদের বিরুদ্ধে না, ব্যবস্থা না। নেওয়া হবে। যে যারা আমি বাংলাদেশে প্রথমেই আন্দোলন বলেছি। বেরোবে তাদের আমি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রথমেই হচ্ছে। বলেছি। এখানে আরে আমি গণতন্ত্র প্রথমেই মানে হচ্ছে বলেছি। গণতন্ত্রের ছাড় দেওয়া মানে না, না, এটা নয় গণতন্ত্র- যে আপনি একজন না, প্রধানমন্ত্রী না, না। সম্বন্ধে বাজে কথা বলবেন, কে তার মাকে তুলে বাজে কথা বলবেন, প্রধানমন্ত্রী যদি- তাদেরকে আপনি জেনজি বলবেন। কি করে আপনি জেনজিকে বলতে পারেন তাদেরকে? প্রধানমন্ত্রী যদি রোজ আমার প্রশ্ন না, না, হচ্ছে এটা আপনাদের মানা জেনজির উচিত। আন্দোলন হতে পারে। শুনুন, আপনারা যদি দায়িত্বশীল রাজনৈতিক দলের রাজনৈতিক দলের যদি আপনি প্রবক্তা হন, তাহলে আপনাদের এটা মানতে হবে। না, আমার যেই কথাগুলো বেশ, সেগুলো আমার একটা হচ্ছে, বিরতি সেটা নিতে হবে। কিন্তু আমার ভুল এখানেই হয়েছে। প্রশ্ন, আমি বলছি আন্দোলন হতেই পারে, প্রধানমন্ত্রী আন্দোলন যদি কথা শক্তিদা। বলতে পারে। শক্তিদা। প্রধানমন্ত্রী কাউকে অস্ত্রে শান্তা, আক্রমণ শান্তা, করেনি। please, please। প্রধানমন্ত্রী- বাক স্বাধীনতা বিরতি নেব। মানে এই নয় কাউকে বলেছে। তার ফ্যামিলি থেকে গালি দেওয়া হবে, বেশ, 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 উল্টে বেশ। দেওয়া হবে, আমার প্রশ্ন এই জায়গাতেই ছিল, গোরাদা। এই সমর্থন, এই জন্য দ্রুত বিরতি কংগ্রেসের নিচ্ছি, আজকে দ্রুত বিরতি নিচ্ছি। আচ্ছা প্লিজ 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 দ্রুত বিরতির পর ফিরছি, দ্রুত বিরতির পর সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। শক্তিদার বক্তব্য শুনছিলেন কংগ্রেসের তরফ থেকে। আমি শক্তিদার এই বক্তব্যকে কোট করি, অধীর বাবুর বক্তব্যটা শুনিয়ে রাখি। আমি তারপরে ডেফিনেটলি গোরাদার কাছে আসতে হবে। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন এই সামগ্রিক প্রসঙ্গে? এটা খুব চিন্তার বিষয় না, যদি দেখা যায় যে না মুখ্যমন্ত্রী বাংলার তাকে টার্গেট করা হচ্ছে। আমরা তো চাইবো সমস্ত রকমের নিরাপত্তা তাকে দেওয়ার মধ্য দিয়ে তার নিরাপত্তা সুনিশ্চিত করতে, এটা সবাই আমরা চাই, কারণ সে আপনার বাংলার মুখ্যমন্ত্রী। আমরা চাইবো যে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা হোক। কিন্তু কথা হচ্ছে যে বাংলায় এবং ভারতবর্ষে আজ নিরাপত্তা দিনের পর দিন এত নিরাপত্তার ঘাটতি হচ্ছে কেন, এত কিছু ব্যবস্থা নেওয়ার পরেও? গোরাদা, এই প্রশ্ন যেটা অধীরবাবু তুললেন যুক্তিসঙ্গত মনে হচ্ছে এই সময়? দেখুন, ওই জেনজির বা অধীরবাবু যেটা বললেন, হ্যাঁ, আমার তো মনে হয় না, কারণ এই যে ঘটনাগুলো ঘটছে সেটা আজকের ব্যাপার না, লাস্ট আমি 49 ইয়ার্সের ব্যাপার। আমরা তো দেখেছি এটা শুরু হয়েছে সেই বামফ্রন্টের আমল থেকে, যখন এটা ইয়ং জেনারেশন তারা চাকরি বাকরি হারিয়েছে, তারা করেছে, আপনার ফ্যাক্টরি বন্ধ, সমস্ত সোর্স অফ ইনকাম বন্ধ, বিভিন্ন জায়গা থেকে ধার করে চালাতে হচ্ছে। তখন থেকেই এই যে ইয়ং জেনারেশন তাদের মধ্যে কিন্তু একটা চলে এসছে, আপনার যে মানে অ্যাক্টিভিটিস যেটা নর্মাল অ্যাক্টিভিটিস না, একটা আপনার ব্যাড অ্যাক্টিভিটিস বা চলে এসছে। এবং সেইটা গত 15 বছরে একদম হাইক হয়ে গেছে। এখানে চাকরি নেই, বাকরি নেই। আমাদের মোর দ্যান 50 লাখ তারা বাইরে পরিযায়ী শ্রমিক। আগে যেখানে পরিযায়ী শ্রমিক কলকাতায় আসতো, ওয়েস্ট বেঙ্গলে আসতো, এখানে ফ্যাক্টরিতে কাজ করতো, এখনকার সে চলে গেছে। সেই জন্যে এই যে ক্রমশ যে পলিটিক্যাল চলে এসছে, পার্টিকুলারলি লাস্ট 15 ইয়ার্সে, সেখানে দেখা, এবং এখানে যেভাবে অ্যাপিজমেন্ট করা হয়েছে, যেভাবে বাংলাদেশ থেকে লোক এসছে, যেভাবে টেররিস্টদের জামাত, তারপরে জাম, জেইউএম, জেবি, এসবগুলো যারা এসছে, তারা টোটাল এখানকার এস্টাবলিশমেন্টটাকে একদম পুরো ছারখার করে দেওয়ার চেষ্টা করেছে। এবং শুধু তাই না, এই বছর যদি এই গভর্নমেন্ট যদি না আসতো, তাহলে এতদিনে আমরা দেখতেন যে কতগুলো মানুষ তারা গৃহহারা হয়েছে, তাদের কতগুলো মৃত্যু হয়েছে, তাদের কতগুলো বাড়িঘর দৌড় পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম এই বাংলাদেশের সাথে একটা যোগাযোগ বা একটা সেপারেট রাষ্ট্র করার জন্য একটা, আমরা যতদূর শুনেছি, একটা চেষ্টা চলছিল যাতে এখানে একটা বাংলা, যার জন্যে ওই বাংলা গান টানগুলো যেগুলো হচ্ছিল, সে জয় বাংলা টাংলা, এইগুলো হচ্ছে তার নিশানা। তো এই জন্যে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, সেই সিচুয়েশনের এগেনস্টে আমাদের এই যে নতুন সরকার, যে তাহলে আপনি কি এগ্রি, মানে এটা কি মানে মনে করছেন যেটা অর্জুন সিং বলছেন, অগ্নিমিত্রা পাল বলছেন,
যে মমতা বন্দ্যোপাধ্যায় কোম্পানি টার্গেট করেছিলেন শুভেন্দু অধিকারীকে। হ্যাঁ 100% আর কি 100%। উনি যেভাবে এটাকে আপনার অ্যাজ এ অপোজিশন পার্টিকে যেভাবে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং প্রতিটা ব্যাপারে প্রতিটা ম্যাটারে উনি যেভাবে ইন্টারফেয়ার করছিলেন অনৈতিক ম্যাটারে, যেগুলো টিএমসি বা পুলিশ যেগুলো ভুলভাল কাজ করে যাচ্ছিল, তার প্রত্যেকটার ব্যাপারে যেভাবে উনি আপনার রুখে দাঁড়াচ্ছিলেন, তাতে করে আপনার ওনাকে টার্গেট করাটা অত্যন্ত ছিল, সহজ ছিল। কিন্তু সহজ ছিল না আবার, যেহেতু ওনার যে সিকিউরিটিস তারা কিন্তু খুব লয়াল ছিল, বা এমনি জেনারেল পিপুল বা বিজেপি সমর্থক যারা, তারাও কিন্তু ওনাকে যথেষ্ট সাপোর্ট করে গেছে। তা না হলে এটা খুব ডিফিকাল্টিস ছিল, কারণ তৃণমূলের আমলে ওনাকে যে কোনো সময়ে অ্যাটাক করতে পারতো এবং অ্যাট দ্য সেম টাইম একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারতো। ঠিক ঠিক, আপনার কথা ধরে আমি বিশ্বজিৎদার কাছে আসি। বিশ্বজিৎদা, মানে আমি বলছি আজকে তসলিমা নাসরিন পা রেখেছেন কলকাতায়, কোনো বিশৃঙ্খলা নেই, কোনো মৌলবাদী শক্তি কিন্তু কোনো কথা বলতে পারেনি। আজকে এই যে পরিবর্তনটা, এটা তো বড় প্রমাণ দিয়ে দিচ্ছে, তাই নয়? না, প্রথম কথা, এই বার্তা জঙ্গিদের কাছে গেছে মূলত পশ্চিমবঙ্গকে জঙ্গিরা ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহার করত। একদিকে বাংলাদেশ বা সীমান্তের যে অঞ্চলগুলো আছে সেগুলো দিয়ে এসে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে কেউ কেউ পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে থাকতো, আবার কেউ কেউ এখান থেকে যেত। এর আগেও ইন্টেলিজেন্স বারবার এর প্রমাণ দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে কেন থাকতো? তারা পশ্চিমবঙ্গকে সেফ জোন হিসাবে ভাবতো। নতুন সরকার এই বার্তা দিয়েছে যে পশ্চিমবঙ্গ আর সেফ জোন বা সুখের জায়গা নয়, কারণ এখানে পোষণ জঙ্গিদের চলবে না। তার প্রথম বার্তাটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার গঠন করার পরে পুলিশ এবং প্রশাসনকে দিয়েছেন, এবং সেই আমরা এর আগের সরকারের সময় দেখেছি পুলিশ প্রশাসন মুক্ত হাতে কাজ করতে পারতো না, এবং সেক্ষেত্রে এই যে নতুন সরকার পুলিশকে যে স্বাধীনতা দিল, সেই স্বাধীনতাটা তারা যদি কাজ করতে পারে, পিছন থেকে যদি টেনে না ধরে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। শুভেন্দু অধিকারী তো শুধুমাত্র বিজেপির মুখ্যমন্ত্রী নয়, পশ্চিমবঙ্গের মানুষের মুখ্যমন্ত্রী, সব রাজনৈতিক দলের কর্মীদেরও মুখ্যমন্ত্রী, তাদের নিরাপত্তা তিনি দেখছেন। কিন্তু একই সঙ্গে এই প্রশ্ন ওঠে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে পিএ, তাকে গুলি করে চলে গেল এবং তাদেরকেও ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে, সোনকার বলে দুজনকে। এবং এইটাও জানতে চায় রাজ্যের মানুষ যে তাদেরকে দ্রুত যারা অপরাধী, যারা তার আত্মসহায়ককে মেরে দিল, তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কারণ ইন্টেলিজেন্স সক্রিয়, অন্য রাজ্য থেকে কোন রাজনৈতিক নেতা যদি এর সঙ্গে যুক্ত থাকে তারা শাস্তি পাবে। তসলিমা নাসরিনের আশাটা তাৎপর্যপূর্ণ, কারণ এই নিরাপত্তা যখন বাম আমলে তসলিমা নাসরিন চলে গেল, তাকে ওই পরিস্থিতিটা বাম সরকার তৈরি করেছিল, বা বাম সরকার কোনোভাবে তাকে নিরাপত্তা দিতে পারেনি, তার এদেশে বাসস্থানকে সুনিশ্চিত করতে পারেনি। একজন কবি তার যে মেধা, তার যে মনন, তাকে সুরক্ষা দিতে পারে। কারণ এই পশ্চিমবঙ্গের আকাশটাও ভালোবেসে ফেলেছিল তসলিমা নাসরিন। তারপরে 15 বছর ধরে যে তৃণমূল সরকার যারা ধর্মনিরপেক্ষতার কথা বারবার বলেছেন, তারাও কিন্তু তসলিমা নাসরিনকে ফেরত আনেনি। কারণ তসলিমা নাসরিন এসে তিনি যে কোনো মৌলবাদের বিরোধিতা করেন। তিনি নিজে বলেছেন যে কোনো মৌলবাদ মারাত্মক, এবং তিনি কোনো আনুগত্যে বিশ্বাস করে না, বরং তিনি বলছেন যেটা সঠিক সেটা বলতে হবে। অর্থাৎ তসলিমা নাসরিনকে নিরাপত্তা দিয়ে এবং কলকাতায় ফেরত এনে এই বার্তাটাও জঙ্গিদের বা মৌলবাদীদের দেওয়া হয়েছে যে তসলিমা নাসরিন নিজের ঘরে ফিরে এসছে, এটা তার ভালোবাসার দেশ। সুতরাং কোন ধরনের জঙ্গি কার্যকলাপ যখন হচ্ছে, ইন্টেলিজেন্স আরো সক্রিয় হবে। একটু আগে শক্তিদা বা আমাদের বিজেপির যিনি বন্ধু আছেন বলছিলেন যে নিরাপত্তার কথা, সেন্ট্রাল ইন্টেলিজেন্সের কথা, সেই সেন্ট্রাল ইন্টেলিজেন্স এবং রাজ্যের ইন্টেলিজেন্স সক্রিয় হবে। কারণ ঘটনাটা রাজ্যে হলেও সমস্যাটা শুধু রাজ্যের নয়, কেন্দ্র রাজ্য এখন একই সরকার, একই সঙ্গে এটা যদি প্রতিরোধ করা যায়, তাহলে আমাদের প্রত্যেকে যারা আমরা রাজনীতির চর্চা করি, যারা রাজনীতি করি, তাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে।
ঠিক ঠিক, খুব খুব গুরুত্ব রাখে। একটা দ্রুত বিরতি নেব, আর বিরতির পর ফিরে এসে এই আন্তঃরাজ্য আন্তঃসীমান্ত মাদক চক্র তাদের পর্দাফাঁস, এখানেও দাবাং মোডে পুলিশ, সেই ছবিটাও দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন ততক্ষণ। তো রাজ্যে এবার টাকার পাহাড়, মানে সেই টুলু মণ্ডলের সম্পত্তি, এখনো পর্যন্ত আমরা যা হদিশ পাচ্ছি 221 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এরই মধ্যে মালদাতেও দেখা যাচ্ছে ঠিক একইভাবে একই ধরনের ছবি, এখানে আবার ফেন্সিডিল সেগুলো পাচার করছিল, কিং পিন সে ধরা পড়ে গেছে। এবার তাৎপর্য রাখছে এই জায়গাতে মালদার যে ঘটনা ঘটেছে এবং যে ব্যক্তিকে অ্যারেস্ট করা গেছে, এই পিন্টু সরকার যাকে পুলিশ আটক করেছে, মালদার থেকে যে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন সেটা আবার এই দিলীপ সাহা, তিনি আবার তৃণমূল নেতা সেখানকার, তার থেকে ভাড়া নিয়েছিলেন পিন্টু সরকার এবং সেখানে তার জিনিসপত্র রেখে দেদারসে ব্যবসা। কিন্তু পুলিশ তো এবার দাবাং মোডে। তো পুলিশের কাছে খবর, পুলিশ এই মুহূর্তে পর পর এই গ্রেপ্তারগুলো করছে। তো এটা হচ্ছে তার আরও এক তাৎপর্যের জায়গা। কিন্তু আমি বলছি সব ঘটনার পেছনেই কোথাও না কোথাও কোনো না কোনোভাবে সেই লিঙ্ক বারবার তৃণমূল কংগ্রেস, সেই নামটা বারবার চলে আসে কেন? আমরা তৃণমূল আমাদের যখন এই প্যানেলে থাকেন তখনও প্রশ্ন করি, কিন্তু তারা এমন উত্তর দেন অন্যরকম পরিস্থিতি তৈরি হয়। তো যাই হোক, আমি শ্যামদাকে দিয়ে শুরু করি এই জায়গা। এবার কিংপিন। অবশ্যই পশ্চিমবঙ্গে যেখানেই দুর্নীতির পর্দা ফাঁস হবে, এটুকু নিশ্চিন্তে থাকতে পারেন সেখানে তৃণমূলের যোগ হবেই, এটাই বাস্তব। কারণ তাদের হাত দিয়েই তো এগুলো হচ্ছে। তাদের নিরাপদ স্থান কোথায়? হয় তৃণমূল নেতার বাড়ি হবে, তৃণমূল নেতার ছত্রছায়া যারা থাকে তাদের বাড়ি হবে, এবং তাদের যে বাগান বাড়িগুলো হবে বা তাদের যে পুকুরগুলো হবে সেগুলোই হবে তার একদম নিরাপদ স্থান। এক্ষেত্রে যেখানে তদন্তকারীরা যেখানে গিয়ে তদন্ত করেছেন, যার বাড়ির উপরতলা ফ্ল্যাট, সেখানে এই কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। দেখুন, তিনি তৃণমূল নেতা, এবার তিনিও জানতেন এটা যদি সাধারণ কারো বাড়িতে যদি এই জিনিসটা করা হয় তাহলে সেখানে প্রশ্ন আসবে বা পুলিশ যেতে পারে বা তদন্ত হতে পারে। তিনিও ঠিক তৃণমূল নেতার বাড়িতেই নিয়েছেন যেখানে পুলিশ যেতে পারে না, পারমিশন নিতে হয়। তৃণমূল নেতাদের পারমিশন নিয়ে তবেই পুলিশ যেতে পারতো। তবে সরকার পরিবর্তন হয়েছে, এখন কারো পারমিশন নিতে হয় না, পুলিশ এখন যেখানে চাইবে তদন্তকারী সেখানে চলে যাবে। গুন্ডা দমন যে আইনটা রয়েছে, এই আইনটি প্রয়োগ হবে আস্তে আস্তে দেখুন, এবং অনেক কিছু বেরোবে। এবং নিশ্চিন্তে থাকুন, এই বাংলা আর দুর্নীতিতে স্বর্গরাজ্য হবে না। যারা দুর্নীতিতে যুক্ত, এটা তাদেরকে ছাড়তেই হবে। দুর্নীতি যদি করতে হয় বাংলা ছাড়তে হবে, আর না হলে শুধরে যেতে হবে। ঠিক, শক্তিদার কি মনে হয়? না, দুর্নীতির সঙ্গে যুক্ত, আমি তো প্রথমেই বলেছি যে গত 15 বছর ধরে তৃণমূল রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব, প্রশাসনের একটা অংশ এবং সমাজবিরোধী, এরা মিলে একটা নেক্সাস তৈরি করেছিল। তাই যেখানেই যাও, সেটা সল্টলেক বলো, সেটা আরজিকর বলো, সেটা খাগড়াগড় বলো, সেটা গোবরডাঙ্গা বলো, সেটা মালদা বলো, সেটা মুর্শিদাবাদ বলো, সব জায়গায় তৃণমূলের কোনো না কোনো নেতার ছত্রছায়ায় এই ঘটনাগুলো ঘটছে। এখন ঘটনা হচ্ছে যে এই দুর্নীতিমুক্ত সমাজ গড়তে গিয়ে দেখতে হবে যে প্রকৃত অপরাধীরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি কীভাবে দেয়। আর গুন্ডা দমন আইন যেটা বলা হচ্ছে, গুন্ডা দমন আইন আগেও ছিল সরকারের। গুন্ডা দমন আইন তারা কোনো নতুন করে প্রয়োজন হয় না যে নতুন করে আইন পাস করাতে হবে। যে আজকে যদি প্রশাসন মনে করে যে আমি সবার রক্ষাকর্তা, সরকার এক জিনিস, রাজনৈতিক দলের নেতা এক জিনিস, যখন সে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে সে পশ্চিমবাংলার আপামর জনসাধারণের রক্ষাকর্তা। আজকে সেই জায়গায় প্রত্যেকটা জায়গায় যে দুর্নীতি ছিল গত 15 বছর ধরে, এবং 15 বছর কেন বলবো, তার আগেও বামফ্রন্ট সরকারের 33 বছর, প্রায় 49 বছর, বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম দুর্নীতি হয়েছে। কেউ বোকা, কেউ চালাক। সেই দুর্নীতিগুলো ধরতে যদি প্রশাসন সঠিক পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই এটা সমর্থনযোগ্য। কারণ কোনো ভদ্রলোক বা কোনো রাজনৈতিক নেতা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, যারা রাজনীতিটাকে প্রফেশন হিসেবে নেন না, যারা রাজনীতিটাকে সমাজ সচেতন মানুষদের ঘুরে দাঁড়াবার একটা রাস্তা মনে করেন, তাদের কাছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল, আছে এবং ওকে, আচ্ছা, আমি একটা বক্তব্য শোনাই, তা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বিরোধী দলনেতা। তিনি একটা মারাত্মক বক্তব্য রাখছেন। মানে এই যে নামগুলো আসছে, এরপরে আরো কত যে নাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দেবেন তারা। আমি সেই বক্তব্যটা শোনাই আপনাদের সাথে।
তো শুনলাম একটা বীজ নাকি বানাবে ঠিক করেছে, বীজ তৈরি করবে। আবার এটাও তো দেখতে পাওয়া যাচ্ছে যে চার্টার্ড মাফিয়ার যে চাকরটা, সে হচ্ছে একজন বোধহয় এগরার ঠিকাদার। টুলু মণ্ডলের বিরুদ্ধে বলেছে বলে বলছে বড্ড বেশি লাফালাফি করছেন। আমি বারবার যে কথাটা বলছি যে দেখুন, এটার একটা জ্যামিতিক নকশা রয়েছে। টুলু মণ্ডল শুধুমাত্র টুলু মণ্ডল নয়, কোথাও তার নাম টুলু মণ্ডল, কোথাও তার নাম পুষ্পা, কোথাও তার নাম দেবরাজ চক্রবর্তী, কোথাও তার নাম কৈলাস মিশ্র, কোথাও তার নাম সুমিত রায়, এমনকি কোথাও হয়তো তার নাম মিতুন দে, পুলিশের আধিকারিক। এই যে নেক্সাস গুলো, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেবো, নেক্সাসটাকে খুঁজে মারাত্মক মন্তব্য। আমি শ্যামদা খুব বেশি সময় পাবো না, সবার কাছে অল্প অল্প করে যেতে পারবো, আপনাকে দিয়ে শুরু করুন। দেখুন, উনি যে মন্তব্যটা করেছেন একদম ঠিক মন্তব্য। কারণ হচ্ছে এই সকলের একটা বিন্দুতে কিন্তু মিলিত হবে, প্রত্যেকটা এক একটা জায়গায় বিন্দু, সেই বিন্দু বিন্দু করে একটা সিন্ধু হয়েছিল। সেই সিন্ধুর মালিকটাকে এখন বাংলার জনগণ জানে, আপনারাও জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সিন্ধুর হচ্ছে মালিক। এবং যতগুলো সিন্ধুক যদি কানেকশন করতে করতে আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই সিন্ধুর নামটা কিন্তু আসবে। যিনি দাঁড়িয়ে বলেছিলেন যে আমার নামে যদি একটা অভিযোগ উঠে আমাকে এই কাঠের মধ্যে আমি ফাঁসি দিয়ে ঝুলে যাব, আজকে কোথায় কোথায় সেই দাবাং অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমরা দেখতে চাই অভিষেকবাবু, এখন মানুষ আপনাকে ডিম ছুটছে, এখন মানুষ আপনাকে প্রকাশ্যে আপনার নামে অভিযোগ করছে। আর আপনার ডায়মন্ড হারবার মডেল, যেখানে আপনি কি করে জমি দখল করেছেন, সেই হাসপাতালের বিরুদ্ধে যেখানে আপনার চিকিৎসার ব্যবস্থা করেছে, সেখানে যে দুর্নীতিগুলো হয়েছে প্রকাশ্যে আছে, তাহলে আপনি ফাঁসির কাঠে ঝুলতে চাইছেন, একবারও বলছেন না। বারবার করে আপনি বিদেশ যেতে চাইছেন, একবারও বলছেন আমি ডায়মন্ড হারবারে যাই, একবারও বলতে চাইছেন না যে আমি এখানে আমার যেখানে চিকিৎসা ব্যবস্থা সেখানে আমি চিকিৎসা করি। কারণ তিনিও জানেন এই বিন্দু বিন্দু সিন্ধুর মাথার উপরে তিনি বসে আছেন এবং আজ না কাল তিনি কিন্তু গ্রেপ্তার হবে। বেশ বেশ বেশ, আমি গোরাদা কি বলবেন? একদম সংক্ষিপ্ত সময়। উনি যেটা বললেন শ্যামবাবু একদম সঠিক কথাই বলেছেন, যে ওই বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। তৃণমূলের যে ছোট বড় মাঝারি নেতা, তাদের মাথা কিন্তু ওই এক জায়গায় গিয়ে জড়ো হয়েছে, সেখান থেকেই পুরো ইয়েটা স্রোত নেমে গেছে। যে যেখানেই যত অন্যায় করুক, এগুলো যেহেতু পুলিশের মন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তার কানে ইয়ে যেত, প্রতিটা ব্যাপার প্রতিটা খবর যেত। এবং এটা অত্যন্ত স্বাভাবিক। প্রত্যেক দিন সকালবেলাতে মানে ইয়ে আসে, আপনার রিপোর্ট আসে ফ্রম আইবি বা বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, এবং সেটা কিন্তু মিডিয়ার সামনে বলেন আমি কিছুই জানি না, আমার কিছু ঘুণা করে টের পাই। একেবারে বিষয়টা আপনাকে দিয়ে শেষ করবো, সংক্ষিপ্ত 30 সেকেন্ড। দেখে রাজ্যের মানুষ ক্লান্ত, আগেও টাকা দেখছে, এখনো টাকা দেখছে। যে টাকার উৎস জানা যায় না সেই টাকা সিজ করা হোক, সেই টাকা সিজ করা হবে এবং কোথা থেকে এলো তার শাস্তি হোক। এবং যারা শুধুমাত্র যাদের কাছে এই টাকা পাওয়া যাচ্ছে তাদের অন্যান্য অ্যাকাউন্ট গুলো পরীক্ষা করা হোক, পরীক্ষা করে যে প্রান্তিক মানুষ যেখান থেকে টাকা আসছে তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হোক। অর্থাৎ এই যে অন্যায় চলেছে, অন্যায়টা থামানো হয়েছে। খুব গুরুত্বপূর্ণ। আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেককে, শ্যামদা, বিশ্বজিৎদা, শক্তিদা, গোরাবাবু, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করলেন এবং একটা বিষয় তো স্পষ্ট, আমরা সময় পাচ্ছি না, তাই আমি যেতে পারলাম না শক্তিদা আপনার কাছে। এখানে শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠান। দেখতে থাকুন।